মস্তিষ্ক বিকাশ এটা যে কত বড় একটা বিষয়। হ্যাঁ, একটা বাচ্চা প্রপারলি বড় হচ্ছে, তার বয়স বাড়ছে, কিন্তু তার মেধার বিকাশ হচ্ছে না। এই জায়গাটাতে আসলে কি করা যেতে পারে? এই জায়গাটাতে আমরা একটা সুন্দর গাইড প্ল্যান যদি বাচ্চার থাকে, প্রতিদিনের খাবারে যদি পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকে, তাহলে কিন্তু বাচ্চার সেই কি বলে ব্রেইন ডেভেলপমেন্ট খুব প্রপারলি হয়। এবং বাচ্চা যদি ঠিক ওই সময়ে প্রপার পুষ্টি না পায়, তাহলে কিন্তু বাচ্চা অপুষ্টি বা ম্যালনিউট্রিশনে ভুগতে পারে। তো ম্যালনিউট্রিশনের কথা যখন আসছে, আমি একটু ছোট করে বলে দিই। ম্যালনিউট্রিশন বা অপুষ্টি বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আমরা মনে করি যে ওজন কম হলেই বুঝি বাচ্চা অপুষ্টিতে ভুগছে। হাইটের সাথে যদি ওয়েটটা খুব কম হয় বা পাতলা হাড়টি যেটা বাচ্চা হয়, তাহলে মনে করি কেন বাচ্চা হয়তো বা অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশে কিন্তু এখন এই ধরনের যে অপুষ্টি, অর্থাৎ ওজন কম, এরকম বাচ্চার পরিমাণ কমে গেছে। বা পুষ্টির আরেকটা দিক আছে, অপুষ্টি। আপনি যদি ঢাকা কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে আমি বলবো ঢাকার ক্ষেত্রে আরেক ধরনের অপুষ্টি খুব বেশি দেখা যায়, যেটাকে আমরা বলি ওভার নিউট্রিশন বা অতিরিক্ত পুষ্টি। এবং এটাকে আমরা আমাদের ভাষায় বলি যে পুষ্টির দ্বৈত অবস্থা, ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন। তার মানে হচ্ছে শুধু ওজন কমলেই কিন্তু আমরা অপুষ্টি বলতে পারি না। বাচ্চার যদি বয়স এবং হাইটের তুলনায় মানে উচ্চতার তুলনায় ওজন অতিরিক্ত বেশি হয়, সেটাও কিন্তু এক ধরনের অপুষ্টি। এবং দেখা গেছে বাচ্চারা যখন চিকন থাকে বা অল্প পুষ্টিতে ভোগে, সেটার চেয়ে ক্রনিক ডিজিজগুলা বাচ্চাদের তখন বেশি হয়। আমি একটা এক্সাম্পল দিই। বাচ্চার ওজন যদি বহু বছর যাবত ওভার ওয়েটে থাকে বা অতিরিক্ত ওজনে থাকে, সেই ক্ষেত্রে ওই বাচ্চার সিভিয়ার ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। ঠিক আছে? তো এই ধরনের ক্রনিক ডিজিজগুলা কিন্তু অতিরিক্ত মানে কি বলে ওয়েটের কারণে, যে বাচ্চারা বহু বছর ধরে অতিরিক্ত ওজন নিয়ে আছে, সেই বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রনিক ডিজিজ হওয়ার চান্সগুলো অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের খুবই একটা কনসার্নের জায়গা যে বাচ্চা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে কিনা বা ওজন মানে তুলনামূলক বেড়ে যাচ্ছে কিনা। যদি বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টর কিংবা একজন পুষ্টিবিদের সাথে আমরা দেখা করবো এবং ওয়েটটাকে মেনটেন করার ট্রাই করবো বাচ্চার। ঠিক আছে? এবার আসি যে ব্রেন ডেভেলপমেন্টের কথা ছিল, অনেকগুলো কথা বলেছি, এরপর আসলে ব্রেন ডেভেলপমেন্টের কথাই চলে যায়। ব্রেইন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে সক্রিয় অঙ্গ, যা কন্টিনিউয়াসলি কাজ করে যায়। আপনার বডি কিন্তু রেস্ট পায়। আপনি যদি রাতে ঘুমিয়ে পড়েন, আমরা যখন শুই, আমাদের বডি কিন্তু রেস্ট পায়, ব্রেইন কিন্তু রেস্ট পায় না, ব্রেইন কন্টিনিউয়াসলি কাজ করে থাকে। আর এই ব্রেইন যে কাজ করছে, এই কাজের বিনিময়ে তাকে কিছু একটা দিতে হয়, তাই না? এখানে আমরা যদি বলি যে এই ব্রেইনের যে কাজ, এই কাজের এগেইনস্টে ব্রেইন কিন্তু শুধুমাত্র যে আমরা চিন্তা করি শুধু তাই না। আপনি খেয়াল করে দেখবেন ব্রেইন কিন্তু অনেকগুলো কাজ আছে। আমাদের বডির মুভমেন্ট থেকে শুরু করে, ফুড ইনটেক থেকে শুরু করে, টেস্ট বাড থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং আমাদের এই ব্রেইন থেকে সিগন্যাল আসে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই কথার পরে আমি কোন কথা বলবো, দ্যাট অ্যাকচুয়ালি কাম ফ্রম মাই ব্রেইন। আমার ব্রেইন সিগন্যাল দিচ্ছে। নট অনলি দ্যাট, এই যে আমাদের চিন্তা শক্তি, পড়ালেখা, মনোযোগ আছে কিনা পড়ালেখায়, হ্যাঁ, এই বিষয়গুলা, কোনো সমস্যা হলে সমস্যার সমাধান চিন্তা করা, এই সবগুলো জিনিস কিন্তু ব্রেইন করছে। এবং এই জিনিসগুলো করার জন্য ব্রেইনকে কিন্তু একটা নিরবিচ্ছিন্ন জ্বালানি প্রদান করতে হয়। আমি যদি ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমার বডি যদি ধরেন একটা মেশিন হয়, আমরা তো মেশিন দেখেছি সবাই, খেয়াল করে দেখবেন আপনি যদি মেশিন চালাতে থাকেন কন্টিনিউয়াসলি এবং সেখানে তেল না দেন বা প্রয়োজনে জ্বালানি না দেন, একটা সময় কিন্তু ওই মেশিনে গিয়ে মরিচা পড়ে যায়, তাই না? মরিচা পড়ে যায়। আমাদের দেহ বা আমাদের বডিটাও সেম। আপনি যদি জ্বালানি দিতে না পারেন, আপনি যদি পুষ্টি উপাদান দিতে না পারেন, একটা সময় এই বডিটা থেকে মরিচা পড়ে যায়, ব্রেনটা থেকে মরিচা পড়ে যায়। তখন বাচ্চাদের এই মনোযোগ, পড়ালেখায় খুব একটা মুখস্থ হয়। আমরা বলি না যে আমাদের বাচ্চারা মুখস্থ করতে পারে না,
উচিত সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু গল্প করবো আজকে। তো প্রথম যে পুষ্টি উপাদানটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমার মনে হয় অনেকেই নাম শুনেছে। আর আরেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইজ আ গুড ফ্যাট। এই যে একটু আগে বলছিলাম যে মানুষ আমাকে ভালো বলতে দিল না, অনেক ভালো ভালো ফ্যাট আছে যারা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাট। শুধুমাত্র ব্রেইনের জন্য না, স্কিন, বডি ডেভেলপমেন্ট, হেয়ার, সব কিছুর জন্য ওমেগা 3 খুবই মানে চমৎকার একটা ফ্যাট, যেটা আসলে শরীরের জন্য খুবই উপকারী। এবং আপনারা যারা বাচ্চাদের দুধ বা অন্যান্য ব্যাপার নিয়ে জানেন, হ্যাঁ, বাইরের দুধ খাওয়া বা অন্যান্য প্রোডাক্ট খাওয়া, খেয়াল করে দেখবেন যে অনেক প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বলা থাকে যে ডিএইচএ সমৃদ্ধ। হ্যাঁ, ডিএইচএ সমৃদ্ধ, যেটা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে খুব বেশি ইম্পর্টেন্ট। এই ডিএইচএ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো এই ধরনের খাবারগুলো সাধারণত, যেমন হরলিক্সের কথা যেহেতু বলি, যেহেতু আমরা হরলিক্সের প্রোগ্রামে আসছি, হরলিক্সের মাদার্স এবং স্ট্যান্ডার্ড যে জুনিয়র যে হরলিক্সটা আছে, ওটাতে কিন্তু ডিএইচএ আছে, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা ইনক্লুড করা আছে। ঠিক আছে? এবং এছাড়া নেচারালি এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা আসলে আমরা কোথায় পাবো? সাধারণত দেখা যায় যে সামুদ্রিক মাছ, যে খাবার মানে মাছগুলো যেগুলো আছে, যেমন টুনা ফিশ, চারি ফিশ, সামুদ্রিক মাছ, একটু মানে লবণাক্ত যে মাছগুলো, একটু তেলযুক্ত যে মাছগুলো, এই মাছগুলোতে বেশ ভালো পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। এছাড়া ডিমের কুসুমে কিন্তু বেশ ভালো পরিমাণে ওমেগা 3 এবং বাদামেও বেশ ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে? তারপরে আসলে আরেকটা পুষ্টি উপাদানের কথা, সেটা হচ্ছে আয়রন। আয়রন খুবই পরিচিত একটা পুষ্টি উপাদান, খুবই পরিচিত, কারণ হচ্ছে মায়েরা খুব ভালো জানেন আয়রনের কথা। এই আয়রনটা আসলে কি কাজ করে? আয়রন হচ্ছে এমন একটা পুষ্টি উপাদান যে আমাদের শরীরের যে ব্লাড, এই ব্লাডটাকে উৎপাদন করতে সাহায্য করে, যেটাকে আমরা আরবিসি বলি বা রেড ব্লাড সেল বলি, সেটাকে গ্রো আপ করতে খুব হেল্প করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের এই ব্লাড থেকে যে অক্সিজেনটা ব্রেইনে যায়, এই অক্সিজেনটা সার্কুলেশনের জন্য, লাইক বডি থেকে ব্রেইন পর্যন্ত যে সার্কুলেশন হয়, এই সার্কুলেশনটা কিন্তু এই আয়রন করে। অনেক মায়েরা খেয়াল করে দেখবেন, হঠাৎ করে বাচ্চার গায়ে ফ্যাকাশে রঙের হয়ে যেতে পারে, কিন্তু নর্মালি বাচ্চার নর্মাল বাট কেন যদি চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আয়রনের ঘাটতি হতে পারে। দ্বিতীয়ত, বাচ্চা অনেক সময় দেখবেন খুব চঞ্চল, নর্মালি খুব খেলাধুলা, কিন্তু হঠাৎ করে চুপচাপ হয়ে যায়, কোনো কথা বলে না, ঝিম ধরে থাকে, হ্যাঁ, ঝিমিয়ে পড়ে বা স্কুলে গেলে ঘুম পায়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যদি খাবারের বা সারাদিনের যে চাহিদা আয়রনের, সেটা যদি কমতি পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। সুতরাং চেষ্টা করবেন খাবারে আয়রন জাতীয় খাবারগুলো প্রতিদিন তালিকাতে যেন থাকে। কোন কোন খাবারে আয়রন পাওয়া যায় আমরা যদি একটু জানি, তাহলে হচ্ছে প্রথম কথা হচ্ছে বাদাম। বাদাম খুবই ভালো একটা খাবার বাচ্চাদের জন্য। মাছ, মাংস, লাল মাংস যেটাকে বলি, রেড মিট। রেড মিট খুব বেশি খাওয়ার দরকার নেই, খুব অল্প খেলেও মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায়। কাঁচা কলা, কাঁচা কলায় খুব ভালো পরিমাণে আয়রন আছে। এবং বিটরুট, লাল রঙের একটা বিটরুট পাওয়া যায়, বাজারে গেলেই পাওয়া যায়। তো এই যে খাবারগুলো, এবং আর কিছু কিছু ফল আছে যেগুলো দেখবেন কেটে রাখলে কালো হয়ে যায়। ঠিক আছে? তো এই কেটে রাখলে যে ফলগুলো কালো হয়ে যায়, এই ফলগুলোতেও বেশ ভালো পরিমাণে আয়রন থাকে। তো আয়রন খাবার তালিকায় রাখতে হবে। তারপরে আসে আরো কিছু খাবার পুষ্টি উপাদানের নাম বলি, যে নামগুলো আমাদের খুবই পরিচিত। এর মধ্যে একটা হচ্ছে, আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যখন আমরা ভিটামিন সি আয়রন জাতীয় খাবার দিব, এটা হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। আমি কথা বলতে বলতে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। এর মধ্যে একটা হচ্ছে, যখন আমরা আয়রন জাতীয় খাবার খাবো, তখন বাচ্চাকে অবশ্যই আয়রনের সাথে ভিটামিন সি খাওয়াতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, নিউট্রিশনিস্ট বা ডক্টররা যখন কচু শাক খেতে বলে, একটু বাচ্চাদের জন্য না, কিন্তু এটা সবার জন্য। আমি যখন আয়রন জাতীয় খাবার খাবো, তখন অবশ্যই একটু লেবুর রস খেতে বলে সাথে, কারণ আয়রনের প্রপার অ্যাবজর্বেশনটা তখনই হয় যখন একটা সাথে ভিটামিন সি দিচ্ছে। ভিটামিন সি ছাড়া শরীরে প্রপার
যে নামটা আমাদের খুব পরিচিত সেটা হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং বি ভিটামিনস, ফলিক অ্যাসিড বা বি1, থাইমিন, এগুলো রিবোফ্লাভিন, এই নামগুলো আমরা অনেক বেশি শুনেছি। স্পেশালি বাচ্চাদের মায়েরা যারা আছেন, যাদের বাচ্চারা খায় না, একটা কোয়েশ্চেন আছে, আমার বাচ্চা কিছুই খায় না বা আমার বাচ্চা কেন খেতে চায় না, এই কোয়েশ্চেনগুলো থাকে। আপনি যদি ডাক্তার দেখাতে নিয়ে যান যে আমার বাচ্চা ক্ষুধা নাই, বাচ্চা খেতে চায় না, সেক্ষেত্রে বাচ্চাটা জিঙ্কের কথা বলে দেয়, জিঙ্ক অথবা মাল্টিভিটামিন সাজেস্ট করে দেয় না। তো এই জিঙ্ক আসলে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিনগুলো যেগুলো আছে, বি ভিটামিনের কথা বলি, এই ভিটামিনগুলো সাধারণত বাচ্চার যে ব্রেইনের কার্যক্ষমতা, এই যে আমি একটু আগে বলছিলাম ব্রেইন অনেকগুলো কাজ করে, অনেকগুলো কাজ করে। আর এখনকার বাচ্চাদের ব্রেইন তো অনেক বেশি কাজ করে। আমি যখন ছোট ছিলাম, চিন্তা করে দেখেন তো, আমি যখন ছোট ছিলাম আমাদের পড়ালেখা এত বেশি ছিল না, আমাদের বই ছিল কম, আমরা স্কুলে যাইতাম, এবিসিডি শিখতাম, হ্যাঁ বাসায় চলে আসতাম, কিছু 5-6টা বই ছিল। এখনকার বাচ্চাদের যে পরিমাণ স্ট্রেস, যে পরিমাণ অ্যাক্টিভ বাচ্চাদের ব্রেইনকে থাকতে হয়, তো বাচ্চারা যে পরিমাণ অ্যাক্টিভলি কাজ করে, এই যে কার্যক্ষমতাটা, এই জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিনস যেগুলো আছে, বি ভিটামিনসগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের এই অ্যাক্টিভনেসটাকে বজায় রাখে। এবং শুধু তাই না, কোনো বাচ্চার যদি ক্ষুধা মন্দা থাকে বা ক্ষুধা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই যে ক্ষুধা পাওয়ার যে টেন্ডেন্সি বা ক্ষুধার যে হরমোন, যে ক্ষুধা লাগার যে হরমোন, এটা কিন্তু দাঁড়ায় দেয়। এটা হচ্ছে বি